ওয়েলকাম টু সিম্পল গাইড। আজকে আমরা ইংরেজি গ্রামারের আরেক গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ আমাদের যে 8 ধরনের পার্টস অফ স্পিচ রয়েছে ইংরেজি গ্রামারে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই যে টোটাল 8 ধরনের রয়েছে। এই পার্টস অফ স্পিচগুলোর মধ্যে পারস্পরিক যে পরিবর্তন, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে কোনো একটা নাউনকে আবার পুনরায় তাকে ভার্ব ফর্মে পরিবর্তিত করে বাক্যে আবার প্রয়োগ করে তাকে লেখা, বা কোনো ভার্ব ফর্মকে নাউন ফর্মে পরিণত করে পুনরায় আবার সেন্টেন্সটাকে রিরাইট করা, এটি হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। বিদ্যালয়ের পরীক্ষার বিদ্যালয়ে যারা পড়াশোনা করছো তোমরা যারা, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক। এছাড়াও যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটাখাটি করছো তাদের জন্য কিন্তু এই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ টপিকটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও বলতে হয় ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এই কারণে গুরুত্বপূর্ণ যে এখানে বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু ভুল করে থাকে, জানা জিনিসও ভুল করে চলে আসে। কারণ পার্টস অফ স্পিচ হয়তো তারা জানে যে পার্টস অফ স্পিচ 8 ধরনের, হ্যাঁ, কিন্তু তাদের যখন ইন্টারচেঞ্জ হবে তখন ইন্টারচেঞ্জগুলো কিন্তু ভুল করে। অর্থাৎ নাউনকে পরিবর্তিত করে যখন তুমি ভার্ব ফর্মে নিয়ে যাবে, তখন নাউনটি যখন ভার্বের মতো কাজ করবে তাহলে তাকে ভার্বের জায়গায় বসাতে হবে। একই রকম ভার্বকে যখন তুমি নাউন ফর্মে নিয়ে যাবে তখন তাকে আবার নাউনের জায়গায় বসাতে হবে এবং এক্সট্রা তোমাকে ভার্ব সাপ্লাই করতে হবে। এরকম কিছু কমন মিস্টেক কিন্তু তোমাদের হয়ে যায়। তো আমি আশা করব তোমরা ভিডিওটা পুরোটা দেখো, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এছাড়াও বুঝতে কোথাও যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে এই জায়গাটা বুঝতে পারা গেল না, বা উদাহরণ যদি মনে হয় যে আরও বেশি দরকার, সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। যে কোনো ধরনের ক্লারিফিকেশনের জন্য আমরা তৈরি আছি। তো ঠিক আছে, দেরি না করে ভিডিওটা শুরু করছি। যে আজকে আমরা শিখছি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচ। সেই পার্টস অফ স্পিচটা কি? অর্থাৎ একটা বড় বাক্য, সেই বাক্যের মধ্যে অনেকগুলো পদ থাকে, অনেকগুলো অংশ থাকে, সেগুলো হলো পার্টস অফ স্পিচ। তোমরা ছোটোতে শিখেছ নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, ইন্টারজেকশন, হ্যাঁ, কনজাংশন, এরকম টোটাল যে 8 ধরনের পার্টস অফ স্পিচ রয়েছে সেটাই কিন্তু পার্টস অফ স্পিচ। তো মূলত ইন্টারচেঞ্জটা কিন্তু 4টি পার্টস অফ স্পিচের মধ্যে হয়: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই 4টি পার্টস অফ স্পিচের মধ্যে ইন্টারচেঞ্জগুলো হয়। তো কিভাবে হবে তার নিশ্চয়ই নির্দিষ্ট কিছু রুলস রয়েছে, কিছু আসপেক্টস রয়েছে যেগুলো তোমাদের মনে রাখার চেষ্টা করতে হবে, তার সাথে প্র্যাকটিস তোমাদের করতে হবে। এছাড়াও একটু বলে রাখি যে ন্যারেশন চেঞ্জ বা ভয়েস চেঞ্জের মতো এই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের কোনো কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই। এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকটা পার্টস অফ স্পিচ, নাউন হোক, অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব হোক, ভার্ব হোক, এর যে প্রত্যেকটার যে নিজস্ব ক্ষেত্র এবং অর্থ এবং বাক্যে তাদের অবস্থান, সেগুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। তাহলে কিন্তু ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ তোমাদের অনেকটাই সহজ মনে হবে। তো ঠিক আছে, বোর্ড ওয়ার্ক করে বোঝানোর চেষ্টা করছি। দেখো, তো আমরা পেলাম যে পার্টস অফ স্পিচ 8 ধরনের। হ্যাঁ, তোমরা এগুলো দেখেছো এর আগে: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো মূলত আমি যেটা বললাম যে 4টি পার্টস অফ স্পিচের মধ্যেই ইন্টারচেঞ্জগুলো হয়ে থাকে। সেটা কি? নাউন, হ্যাঁ, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 4টি পদের মধ্যে, হ্যাঁ, ইন্টারচেঞ্জগুলো হয়ে থাকে। তো নাউনটা কি? নামপদ, তোমরা জানো, বিশেষ্য, হ্যাঁ, যাকে আমরা বলি নামপদ বা বিশেষ্য। অ্যাডজেক্টিভটা কি? বিশেষণ। ভার্বটা কি? ক্রিয়া, তোমরা জানো। আর অ্যাডভার্বটা হচ্ছে ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ। হ্যাঁ, তো এই 4টি পদের মধ্যে মূলত ইন্টারচেঞ্জগুলো হয়ে থাকে। তো ইন্টারচেঞ্জ করতে গেলে তাহলে আমাদেরকে প্রথমে কি জানতে হবে আবার, যে একটা ওয়ার্ডের এই 4টি রূপ, সেই 4টি রূপ সম্পর্কে আবার জানতে হবে। যেমন ধরো এখানে বিউটি, হ্যাঁ, বিউটিটার মানেটা কি? এখানে সৌন্দর্য, হ্যাঁ, নাউন, এ নামপদ। আবার এরই অ্যাডজেক্টিভ ফর্ম কী হবে? বিউটিফুল, মানে সুন্দর, একটা গুণের রূপ স্বরূপ ব্যাখ্যা করছে। অ্যাডজেক্টিভ মানে তোমরা জানো নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা প্রকাশ করে। আবার ভার্ব, সেই বিউটির অ্যাডজেক্টিভ যেমন হলো বিউটিফুল, তার ভার্ব ফর্ম কী হবে? বিউটিফাই, অর্থাৎ সৌন্দর্য মণ্ডিত করা বা কি বলবো, সুন্দর করে কোনো কিছু করে তোলা। আর একই সাথে অ্যাডভার্বটা কি হচ্ছে? বিউটিফুলি, সুন্দরভাবে। অর্থাৎ বাংলারও যেমন তোমরা আলাদা রকম অর্থ পাচ্ছ, যেমন সৌন্দর্য, সেটা হচ্ছে নাউন বা নামপদ। আবার অ্যাডজেক্টিভ সুন্দর, আবার ভার্ব হচ্ছে সৌন্দর্যমণ্ডিত করা, আবার অ্যাডভার্ব রয়েছে বিউটিফুলি, সুন্দরভাবে। ভার্বে বাংলাতে যেমন পার্থক্য পাচ্ছ, সেরকম কিন্তু ইংরেজিতেও এরকম পার্থক্য রয়েছে।
তো এই ওয়ার্ডগুলো বিউটি সম্পর্কে যখন তুমি জানবে তখন বিউটির 4টি ফর্মে তোমাকে জানতে হবে, নাউন ফর্ম কি, অ্যাডজেক্টিভ ফর্ম কি, ভার্ব ফর্ম কি, অ্যাডভার্ব ফর্ম কি। এটা হলো প্রথম বেসিক তোমার কনসেপ্ট যে তোমাকে জানতে হবে। যে শব্দটিকে তোমাকে ইন্টারচেঞ্জ করতে বলছে সেই শব্দটির 4টি ফর্ম তুমি জানো না তাহলে কিন্তু সমস্যায় পড়বে। যার জন্য আমি বলবো যে বেসিক কিছু কি বলবো নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্বের যে ওয়ার্ডগুলোর যে কি বলবো পারস্পরিক রূপ সেগুলো সম্পর্কে তোমাদের কিন্তু কনসেপ্ট থাকা উচিত। আমি এখানে একটা লিস্ট করে দিব যে ওয়ার্ডগুলো সাধারণত টেক্সচুয়াল গ্রামার হোক বা এমনি গ্রামার হোক ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচে বেশি আসে, সেগুলো তোমরা পড়ে নেবে, তাহলে তোমাদের অনেকটাই কিন্তু স্ট্রং হবে। আসলে ইংরেজি ভোকাবুলারি তো বিস্তৃত বহুল, এবার এতগুলো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ করতে গিয়ে মুখস্থ করতে বসে গেলে সেভাবে হবে না। এগুলো আস্তে আস্তে ধাপে ধাপে তোমাদেরকে শিখতে হবে। নতুন নতুন ওয়ার্ড যেখানে যেরকমভাবে পাবে, সেটা নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, সেগুলো জানার চেষ্টা করবে, টেক্সচুয়াল হোক বা টেক্সটের বাইরে হোক। আচ্ছা, এরকম চলে আসে বিশ্বাস, বিলিফ, বিশ্বাস। হ্যাঁ, বিলিফ নাউন, বিশ্বাস। বিলিভেবল, বিশ্বাসযোগ্য, এটা অ্যাডজেক্টিভ। আবার বিলিভ বিশ্বাস করা, আর বিলিভেবলি বিশ্বাসযোগ্যভাবে। একই রকম এই যে বিলিফের 4টি রূপ পেলাম আমরা। এবার উদাহরণটা দেখো, সি ইজ এ বিউটিফুল গার্ল, সে হলো একটা সুন্দর মেয়ে। পরীক্ষায় তোমাদের কীভাবে থাকবে, এভাবে তো আর তোমাদের মুখস্থ করে বলতে মানে অর্থ বা ভোকাবুলারি পড়তে বলবে না, তোমাকে ইন্টারচেঞ্জ করতে হবে। একটা সেন্টেন্সে একটা ওয়ার্ড দেওয়া থাকবে, সেই ওয়ার্ডটার পার্সপেক্টিভে অন্য একটা রূপ তার ব্যবহার করতে হবে। যেমন সি ইজ এ বিউটিফুল গার্ল, সে সুন্দর মেয়ে। এটা কি বলেছে? ইউজ বিউটি অ্যান্ড রিরাইট। তোমাকে বিউটি কথাটি ব্যবহার করতে হবে। এখানে কি ছিল? বিউটিফুল। তাহলে এখানে বাক্যটাতে কি ছিল? অ্যাডজেক্টিভ। কীভাবে বুঝলাম অ্যাডজেক্টিভ? আমি বলে দিলাম আর হয়ে গেল অ্যাডজেক্টিভ? না, এই যে গার্ল, এই নাউনের সামনে বসেছে অ্যাডজেক্টিভ। তোমরা শিখেছো যে অ্যাডজেক্টিভ সাধারণত নাউন বা প্রোনাউনের আগে বসে তার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে হচ্ছে অ্যাডজেক্টিভ। তো বিউটিফুল অ্যাডজেক্টিভ ছিল, তাকে আমাকে কি করতে হবে? বিউটি, সুন্দর বা সৌন্দর্য, সেটাকে নাউন ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে অ্যাডজেক্টিভের জায়গায় আবার নাউনকে বসালে হবে না। যাই হোক, আমরা ইন্টারচেঞ্জের রুলসগুলো পড়ে আনছি। জাস্ট দেখো যে পরীক্ষায় জিনিসটা কী, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচটা কী। তাহলে আমি এটা করতে পারি, সি ইজ এ গার্ল ফুল অফ বিউটি। এই যে ফুল অফ বিউটি, এই যে বিউটি ব্যবহার করলাম। সে হয় একটা মেয়ে, হ্যাঁ, ফুল অফ বিউটি, সৌন্দর্যে ভরা একটা মেয়ে। এখানে নাউন ফর্ম হিসেবে ব্যবহার করলাম। কী পরিবর্তন দেখতে পারলাম আমরা? বিউটিফুল গার্লের আগে বসেছিল, তাকে মডিফাই করেছিল। এখানে কিন্তু নাউন হিসাবে তাকে আমরা আলাদা করে বাইরে নিয়ে চলে গেলাম। ভার্বটা প্রায় একই থাকলো। আচ্ছা, পরে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। জাস্ট এখন দেখে যাও যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচটা কী, তারপরে সেটার প্রবাবল যে রুলসগুলো রয়েছে বা যে ক্ষেত্রগুলো তোমাদেরকে মনে করা উচিত সেগুলো আমি বলবো একে একে। এবার দেখো, আই ডোন্ট বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি না। ইউজ নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড, এরকমও ডিরেকশন থাকতে পারে। অর্থাৎ এই যে তলায় দাগ দেওয়া শব্দ বিলিভ, এর এই আন্ডারলাইন্ড ওয়ার্ড এর কী ব্যবহার করতে বলছে? নাউন ফর্ম। তাহলে বিলিভের নাউন ফর্ম আমরা পেয়ে গেলাম। এখানে বিলিভ এফ হয়ে যাচ্ছে শেষের দিকে, তো ইটা উঠে যাচ্ছে। তাহলে এই ফর্মটাকে আমাকে ব্যবহার করতে হবে এখানে। আই ডোন্ট বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি না। আর নাউন ফর্মে তোমাকে কী করতে হবে? তোমার প্রতি আমার কোনো বিশ্বাস নেই। আই ডোন্ট হ্যাভ বিলিভ ইন ইউ, আমার তোমার প্রতি বিশ্বাস নেই। এই যে বিলিভ আমরা এখানে নাউন হিসেবে ব্যবহার করলাম। একই রকম এখানে যেটা বিউটিটা আমরা নাউন হিসেবে ব্যবহার করেছিলাম, এখানে নাউন হিসেবে আমরা ব্যবহার করলাম। তো এই হচ্ছে মোটামুটি কি বলবো, ইন্টারচেঞ্জগুলো এইভাবে তোমাদেরকে পরীক্ষা করতে হবে, ঠিক আছে? এবং স্পষ্টভাবে বলে দেওয়া থাকবে, হ্যাঁ, কোন আন্ডারলাইন শব্দটার কী রূপ ব্যবহার করতে হবে সেটা স্পষ্ট করে তোমাদেরকে কিন্তু ডিরেকশন পরীক্ষায় দিয়ে দেওয়া থাকবে। তো এই হলো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। তো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচগুলোর কিছু নির্দিষ্ট অবশ্যই রুলস রয়েছে, হ্যাঁ, সেই রুলসগুলো কী বা কী কী জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলে তোমরা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচটা সহজে বুঝতে পারবে। সেটা নিয়ে এবার ধাপে ধাপে আলোচনা করছি, দেখতে থাকো। বেসিক রুলস অফ ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এর কিছু বেসিক রুলস রয়েছে। এর আগে আমি বলেছিলাম যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের সেরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই, এগুলো তো ট্রান্সফরমেশনের অন্তর্গত। ট্রান্সফরমেশনে কী দেখতে হয় সাধারণত? যে বাক্যটার অর্থ, বাক্যটার যে অন্তর্নিহিত অর্থ, সেটা যাতে কোনো রকম পরিবর্তন না হয়, সেটার কোনো রকম পরিবর্তন না করেই বাক্যগুলোকে পরিবর্তন করতে হবে। তো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচটাও কিন্তু সেক্ষেত্রে ট্রান্সফরমেশনের অন্তর্গত। তো সেক্ষেত্রে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই, কিন্তু তোমাকে বুঝতে হবে যে 4টি মূলত পার্টস অফ স্পিচ, নাউন,
অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 4টি পার্টস অফ স্পিচ সম্পর্কে তোমাদেরকে স্বচ্ছ ধারণা রাখতে হবে। তাদের ক্ষেত্র কীরকম, অর্থাৎ বাক্যে তারা কোথায় বসে, তাদের ফাংশনিংগুলো কী কী, সে সম্পর্কে যদি স্পষ্ট ধারণা থাকে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর আমি কয়েকটা ভুল যেখানে যেখানে ছাত্রছাত্রীরা করে থাকে সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব, যেগুলো আমাদের অনেক সময় ভুল হয়ে থাকে, সেই ভুলগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু আমরা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচটা নির্ভুলভাবে করতে পারি। তো দেখতে থাকো। প্রথম যে রুলসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এদের কি রয়েছে, নিজস্ব অর্থ রয়েছে এবং বাক্যে তাদের নিজস্ব স্থান রয়েছে, সেগুলো কিন্তু তাদেরকে বসাতে হবে। 2 নম্বর কি খেয়াল করতে হবে, 1 নম্বর রুলসেরই কি বলবো সাপ্লিমেন্ট, যে এদের নিজস্ব অর্থ এবং স্থান রয়েছে এবং স্থান কি নির্ধারিত, অর্থাৎ যে যেখানে বসবে সে সেখানেই বসবে, কিন্তু ঠিক আছে, একে অপরের জায়গায় বসানো যাবে না। উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। সি ইজ অ্যাফেকশনেট টু মি। এবার অ্যাফেকশনেটের তলায় এখন দাগ দেওয়া থাকবে, বা এটা ইটালিক্স করা থাকতে পারে, বা আন্ডারলাইন করে দেওয়া থাকতে পারে, বা কি বলবো বল্ড মোটা করে দেওয়া থাকতে পারে। হ্যাঁ, তারপর সেই অনুযায়ী ডিরেকশনটা দেওয়া থাকবে। তাহলে ইউজ নাউন ফর্ম অফ অ্যাফেকশনেট। এই অ্যাফেকশনেট, হ্যাঁ, এটা কি বাক্যটাতে কি হয়ে রয়েছে, অ্যাডজেক্টিভ হয়ে রয়েছে, যে সে আমার প্রতি স্নেহপরায়ণ। হ্যাঁ, সেটাকে আমাকে কি করতে হবে, নাউন ফর্ম, নাউনে নিয়ে যেতে হবে। তাহলে অ্যাফেকশনেট এর আবার নাউন ফর্মটা আগে জানতে হবে। তাহলে অ্যাফেকশনেটের নাউন ফর্মটা কি, অ্যাফেকশন। হ্যাঁ, নাউন ফর্ম যদি আমরা করি তাহলে হবে অ্যাফেকশন, অর্থাৎ স্নেহ। এটা ছিল স্নেহপরায়ণ, স্নেহপরায়ণ, এটা ছিল অ্যাডজেক্টিভ, আর এটা হয়ে গেছে নাউন। এই অ্যাডজেক্টিভটাকে আমাকে নিয়ে যেতে হবে নাউনে নিয়ে যেতে হবে, ঠিক আছে, একে নাউনে নিয়ে আসতে হবে। তো এবার যে বুঝলো না সে কি করতে শুরু করবে, সে ধরো এইভাবে উত্তর করলো, সে যখন বুঝে গেল যে অ্যাফেকশনেটের নাউন ফর্ম হচ্ছে অ্যাফেকশন, তা সে করতে শুরু করে দিল ধরো এরকম, সি ইজ অ্যাফেকশন টু মি। সে হচ্ছে স্নেহ আমার কাছে। অর্থটা কি হলো, অবশ্যই হলো না। কেন হলো না, কারণ এখানে অ্যাফেকশন নাউন, নাউনকে কিন্তু নাউনের মতো ভাবেই বাক্যটাতে প্রয়োগ করতে হবে। এখানে অ্যাডজেক্টিভের জায়গায় ওখানে নাউনকে বসিয়ে দিলে কিন্তু হবে না, এটাকে নাউনের মতো করে বাক্যে প্রয়োগ করতে হবে। তাহলে বাক্যটা কি হওয়া উচিত হবে, কেউ যদি এটাকে তাহলে করে সি হ্যাজ অ্যাফেকশন ফর মি, যে তার স্নেহ রয়েছে আমার জন্য, তাহলে কিন্তু বাক্যটা ঠিক। হ্যাঁ, এটা হয়ে গেল নাউন, ঠিক আছে, এবং নাউনের প্লেসটাও কিন্তু ঠিক জায়গাতে বসেছে। হ্যাঁ, নাউনের প্লেসটা কি, বাক্যে কখনো ভার্বের অবজেক্ট হয়, কখনো ভার্বের কমপ্লিমেন্ট হয়, কখনো বাক্যে আবার ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহার করে। একই রকম অ্যাডজেক্টিভটা কি হয়, নাউন বা প্রোনাউনের আগে পরে বসে দোষ গুণ সংখ্যা পরিমাণ বোঝায়। এখানে সে কেমন, সরি, সি ইজ অ্যাফেকশনেট টু মি। হ্যাঁ, সে হয় অ্যাফেকশনেট, সে কীরকম, এই সেকে কোয়ালিফাই বা মডিফাই করছে অ্যাফেকশনেট, সে হয় স্নেহপরায়ণ, হ্যাঁ, আমার প্রতি, এটা অ্যাডজেক্টিভ হয়েছিল। ঠিক আছে, একে যখন আমি নাউন করছি তাহলে নাউনের মতন কিন্তু আমাকে বাক্যে প্রয়োগ করতে হবে। তো এই জিনিসটা ছেলেমেয়েরা অনেক সময় ভুল করে থাকে, যে তার নাউন ফর্ম বা অ্যাডজেক্টিভ ফর্মটা জেনে গেল আর বাস যে জায়গাতে ছিল সেই জায়গাতে রিপ্লেস করে বসিয়ে দিল, তাহলে কিন্তু হবে না, ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে। আর একটা উদাহরণ দেখো তাহলে বুঝতে পারবে। হি গেভ মি এ রুড রিপ্লাই, ইউজ অ্যাজ এ ভার্ব। হ্যাঁ, এই আন্ডারলাইন ওয়ার্ডটাকে তোমাকে ভার্ব হিসেবে ব্যবহার করতে বলছে। তাহলে এটা বাক্যে কি ছিল, নাউন হয়েছিল। ঠিক আছে, কি করে বুঝলাম নাউন, আমি বলে দিলাম নাউন না, কারণ এখানে দেখো অবজেক্ট হিসেবে বসেছে। হ্যাঁ, গেভের অবজেক্ট হিসেবে বসেছে, এখানে গেভ ভার্বের কী দিয়েছিল, রিপ্লাই দিয়েছিল। ঠিক আছে, তো রিপ্লাই দিয়েছিল, হ্যাঁ, সেটাকে আমাকে এখন ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে। তো অলরেডি আগের বাক্যটাতে গেভ ছিল, তাহলে এই গেভটাকে আবার আমাকে হটাতে হবে। ঠিক আছে, কারণ এই তো অলরেডি ভার্ব হয়ে গেল, তো এটাকে আমাকে করতে হবে হি
রিপ্লাইড রুডলি। এবার একটু চেঞ্জ হলো এই রূপটা, কেন চেঞ্জ হলো? কারণ অলরেডি একে যখন ভার্ব করে দিলাম আমি, তখন অর্থটা ঠিক রাখার জন্য যেহেতু অভদ্রভাবে উত্তর দিয়েছিল, সেই অভদ্র উত্তর দিয়েছিল, তার জন্য আবার আমাকে অভদ্রভাবে এই রূপটাকে অ্যাডভার্ব করে দিতে হলো। যাক, সেটা পরের কথা। এখানে আমি ফোকাস করছি মেলেতে, এখানে নাউন ছিল, এটা এখানে হয়ে গেল ভার্ব। এবার অনেক ছেলেমেয়ে কী করে, ভুল করে, যে রিপ্লাইয়ের ভার্ব ফর্ম রিপ্লাই, তো এখানে রিপ্লাইড হবে যেহেতু পাস্ট টেন্স। কেউ যদি এটা এইভাবে করে দিত যে হি গেভ রিপ্লাইড মি, ঠিক আছে, এরকম ধরো করলো, বাক্যটা কি হতো? না, কখনোই হতো না। উপরের বাক্যটা, প্রথম বাক্যটাই ঠিক। কেন? ওখানে রিপ্লাইটা সাবজেক্টের পরে বসে বাক্যটাতে ভার্ব হিসাবে কিন্তু ব্যবহার হয়েছে, কিন্তু পরেরটাতে দেখো ডবল ভার্ব হয়ে গেছে। এখানে গেভ তো ভার্ব ছিল, আবার রিপ্লাইড ভার্ব ছিল, এটাও ভার্ব এটাও ভার্ব। তুমি কিভাবে এটাকে ব্যবহার করতে পারবে? অতএব এই বাক্যটা কিন্তু ভুল, ঠিক আছে। তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে যে আমি নাউনটাকে ভার্ব ফর্মে নিয়ে যাচ্ছি, তো ঠিক আছে, ভার্বটাকে বুঝে গেলাম, এবার ভার্বটাকে ভার্বের জায়গায় বসাতে হবে, ঠিক আছে। ভুলভাল জায়গায় বসালে হবে না, আবার বসিয়ে দিলাম কিন্তু সত্যি সেটা বাক্যে ভার্বের মতো কাজ করলো কিনা সেটাও খেয়াল করতে হবে। যার জন্য এখানে বলছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এদের নিজস্ব অর্থ ও বাক্যে তাদের নিজস্ব স্থানে রাখতে হবে। 2 নম্বর বলছে এদের স্থান নির্ধারিত, একে অপরের জায়গায় বসানো যাবে না। এই জিনিসগুলো কিন্তু তোমাদের খেয়াল করতে হবে। উদাহরণগুলো একটু দেখো, বুঝতে পারবে। আচ্ছা, 3 নম্বর রুলসটা আর কিছুই নয়, এই যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এদের স্থান সম্পর্কে জানতে হবে। তো এবারে ক্লারিফিকেশন করে নিই সংক্ষেপে। অর্থাৎ বাক্যে নাউনের স্থানটা কি? ভার্বের কী হবে? সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। তো একই রকম তুমি যখন নাউন ফর্ম ব্যবহার করবে একটা বাক্যে, অ্যাডজেক্টিভকে ধরো নাউন ফর্ম করলে বাক্যে ব্যবহার করছো, তাহলে বাক্যে কী কী তার স্থান হতে পারে? হয় সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, অথবা কমপ্লিমেন্ট হিসেবে। এবারে উদাহরণ দেখো, যেমন রমেন ইজ মাই ফ্রেন্ড, রমেন আমার বন্ধু। রমেনটা কি? নাউন। দেখো এখানে কি হয়েছে? সাবজেক্ট হিসেবে বসেছে। একই রকম ফ্রেন্ড, এটাও কি? নাউন। এটা কি হিসেবে বসেছে? ইজের কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। আর একটা উদাহরণ ধরো দেখি, আই নো দ্য রিজন, আমি কারণটি জানি। তাহলে আই সাবজেক্ট, নো ভার্ব, আর দ্য রিজনটা কি হয়? নাউন। হ্যাঁ, দাটাকে বাদই দাও, দা তো ডেফিনেট আর্টিকেল, রিজনটা এখানে কি? নাউন। হ্যাঁ, এবং এই রিজনটা কি এখানে? অবজেক্ট। তো নাউনের মোটামুটি স্থান হলো এরকম, ঠিক আছে। এটা তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বললাম যে নাউন এর স্থানগুলো কিভাবে হতে পারে। হয় বাক্যের সাবজেক্ট হিসেবে হতে পারে, হ্যাঁ, ভার্বের আগে বসে, হ্যাঁ, বা অথবা ভার্বের পরে বসে তার কমপ্লিমেন্ট বা অবজেক্ট হিসেবে কিন্তু বাক্যে তার স্থান হতে পারে। অ্যাডজেক্টিভ বাংলাতে একে বলছে বিশেষণ। হ্যাঁ, নাউন আর নাউন বা প্রোনাউন এর কি করবে? 10 গুণ সংখ্যা বোঝাবে। 10 গুণ সংখ্যা পরিমাণ বোঝায়। এগুলো লিখে দেওয়ার দরকার নাই, তবুও তোমাদেরকে একটু স্পষ্ট করে দেওয়ার জন্য বলছি যে অ্যাডজেক্টিভ যে ফর্মটা তুমি পেলে, বাক্যের যে ভার্ব ফর্মটি রয়েছে বা অ্যাডভার্ব ফর্মটি রয়েছে, সেটাকে তুমি অ্যাডজেক্টিভ ফর্মে যখন নিয়ে গেলে, তাহলে তাকে আবার কীভাবে করতে হবে? নাউন বা প্রোনাউনের কী হয়? এর 10 গুণ সংখ্যা পরিমাণ বোঝায়। এবার নাউন ও প্রোনাউনের স্থানটা কীরকম হয়? নাউন ও প্রোনাউন আগে বা পরে বসে তাকে মডিফাই করে। যেমন সি ইজ বিউটিফুল, দেখো সি ইজ বিউটিফুল, সাবজেক্টের পরে বসেছে। হ্যাঁ, এই যে প্রোনাউন, এটা সে কেমন? সুন্দর, এটা এখানে অ্যাডজেক্টিভ। তাহলে প্রোনাউনের পরে বসে কোয়ালিফাই করতে পারে। আবার হি গেভ মি এ নাইস প্রেজেন্ট, হি গেভ মি এ নাইস প্রেজেন্ট, এই নাইসটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এ কি? এই প্রেজেন্ট, এই নাউন, এই নাউনের আগে বসেছে, নাউনের আগে বসে কোয়ালিফাই করেছে। কেমন প্রেজেন্ট? নাইস প্রেজেন্ট। তাহলে অ্যাডজেক্টিভের স্থানগুলো কি কি? নাউন বা প্রোনাউনের আগে ও পরে বসে তাদের বিশেষিত করে। বিশেষিত করে মিন্স মডিফাই করে, ঠিক আছে। এই যে 10 গুণ সংখ্যা পরিমাণ, এগুলো হ্যাঁ বোঝায়। তো তাহলে অ্যাডজেক্টিভের স্থান এভাবে হয়। এবারে চলে আসি ভার্ব। হ্যাঁ, ভার্ব কি? ক্রিয়া, তোমরা সবাই জানো। এবার ক্রিয়াটা কত ধরনের হয়? হ্যাঁ, বিইং হয়, ডুইং হয়, আর হ্যাভিং হয়, ঠিক আছে। অর্থাৎ হওয়া ক্রিয়া বোঝায়, অ্যাকশন বা ডু ভার্ব, আর একটা হচ্ছে হ্যাভিং, হওয়া, থাকা বা অধিকারে থাকা, এরকম ধরনের বোঝায়। তো এই কী করে ভার্ব কী করে? ভার্বের স্থান কি? সাবজেক্ট এর
পরে বসে সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। তাহলে সাবজেক্টের কি হয়, পরে বসে ভার্বটা সাধারণত সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। ভার্বগুলো কি কি হলো, এই যে হওয়া, এটা করা ভার্ব, ডু ভার্ব, আর এটা হচ্ছে থাকা ভার্ব। এর হচ্ছে তিনটি ফর্ম। দে ওয়ার অ্যাবসেন্ট, তারা ছিল অনুপস্থিত, এখানে ভার্ব, ঠিক আছে, এখানে হওয়া বোঝালো, বিইং বোঝালো। একই রকম ধরো হি হ্যাড এ নিউ DSLR ক্যামেরা, তাহলে এখানে হ্যাডটা হলো ভার্ব, এটা কি বোঝাচ্ছে, হ্যাভিং, থাকা বোঝাচ্ছে, অধিকার থাকা বোঝাচ্ছে। দে ইনভাইটেড মি টু দ্য ডিনার, এই যে ইনভাইটেড, এটা কি ডু ভার্ব, করা, এখানে মূলত তারা আমাকে নিমন্ত্রণ করেছিল ডিনারে। তো ভার্বগুলো এরকম দেখো, প্রত্যেকটা এর সাবজেক্টের ঠিক পরে বসেছে, সাবজেক্টের পরে বসেছে, সাবজেক্টের পরে বসেছে। পরে বসে সাধারণত তারা কি করে, সাবজেক্ট সম্পর্কে বাড়তি তথ্য দেয়, সাবজেক্ট কি করছে বা তার কি অবস্থা বা তার কি অধিকারে রয়েছে সেটা সম্পর্কে তথ্য দেয় হচ্ছে ভার্ব। বাস, এই হলো বেসিক কনসেপ্ট। এবারে চলে আসি অ্যাডভার্ব। অ্যাডভার্ব একে অনেকে বলছে ক্রিয়া বিশেষণ, আবার অনেকে বলছে বিশেষণের বিশেষণ, ঠিক আছে। I passed an hour anxiously, এই যে পাস্ট, এটা হচ্ছে ভার্ব, এই ভার্বকে মডিফাই করেছে কে, অ্যাংসাসলি। আমি 1 ঘন্টা অতিবাহিত করলাম, কীরকম ভাবে, অ্যাংসাসলি, উদ্বিগ্নতার সাথে, এটা এই অ্যাংসাসলিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। তাহলে আমরা সাধারণত কী পাচ্ছি, ভার্বটি কীভাবে ঘটছে, কেমনভাবে ঘটছে, সে সম্পর্কে একটা মডিফিকেশন করে সাধারণত অ্যাডভার্বগুলো। হি ইজ এ ভেরি হার্ডওয়ার্কিং গার্ল, এই যে হার্ডওয়ার্কিং, মেয়েটা কেমন ছিল, এটা অ্যাডজেক্টিভ, এর সামনে আবার বসেছে এই ভেরিটা, এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কি, যার জন্য এখানে আমরা বলেছিলাম যে ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ। তাহলে এইভাবে অ্যাডভার্বগুলো কিন্তু পজিশন হয়, ভার্বের বাক্যটার শেষে সাধারণত এলওয়াই যুক্ত, তোমরা বুঝতে পারবে পরবর্তীতে, সবগুলো আবার এলওয়াই যুক্ত নয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এলওয়াই যুক্ত ওয়ার্ড হয়ে সে ভার্বটা কীভাবে ঘটছে সেটা মডিফিকেশন করে। আবার একই রকম বিভিন্ন অ্যাডজেক্টিভের সামনে বসেও কিন্তু অ্যাডভার্বগুলো অ্যাডজেক্টিভকেও মডিফাই করে। তো এই গেল বেসিক কনসেপ্ট নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব সম্পর্কে। এগুলো তোমাদেরকে কিন্তু ধারণা থাকতে হবে, এটা এই কারণে আলোচনা করার একটাই উদ্দেশ্য, যে তোমাদের যাতে একটা আবছা ধারণা না থাকে যে কোথায় বসাবো। ভার্ব ফর্মকে আমি নাউন ফর্মে নিয়ে যাচ্ছি, নাউন রূপে পরিবর্তন করলাম, তাহলে তাকে নাউনের জায়গায় বসাতে হবে, নাউন ঠিক যেভাবে বাক্যে বসে। একই রকম নাউনকে আবার অ্যাডজেক্টিভে নিয়ে আসলাম, তাহলে অ্যাডজেক্টিভ বাক্যে যেভাবে বসে তার যে ফাংশনিং সেই অনুযায়ী কিন্তু তাকে আবার বসাতে হবে বা বাক্যে ব্যবহার করতে হবে। এই জিনিসটা জাস্ট একটু বুঝে নাও, ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, অতটাও কঠিন বিষয় নেই। আর আগেও বলে দিয়েছি, এমন কোনো সূত্র নেই যে যেটা বলে দেওয়ার তোমরা সব কিছু এগুলো পেয়ে যাবে, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, সেরকম কিন্তু ব্যাপারটা নয়। জাস্ট একটু বুঝতে হবে ব্যাপারগুলো, বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে কিন্তু ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অনেক সহজ।